আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেসিক অফ নার্সিং ম্যাথ গ্রুপের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিকস কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে আমি জানতে চাচ্ছি তোমরা কে কোথায় থেকে ক্লাসে জয়েন হয়েছো এবং আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং আমাকে দেখা যাচ্ছে কিনা সেটা একটু দয়া করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এবং তোমাদের ফ্রেন্ডদের তোমরা অবশ্যই অবশ্যই মেনশন দিবে এবং লাইভ ক্লাসটি শেয়ার করে দিবে। তোমরা যারা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছো, মেসেঞ্জার গ্রুপে ক্লাসটির লিঙ্ক কপি করে দাও, সেখানে অনেকে ক্লাসের জন্য অপেক্ষা করছে। আজকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করব। খুব সহজেই কিভাবে আমরা কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসলে সলভ করতে পারি সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছো সেটা একটু কমেন্টে জানাতে পারো এবং তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিবে ক্লাসে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই ক্লাসটি শুরু করব। মেসেঞ্জার গ্রুপে ক্লাসটির লিংক দেওয়া হয়েছে কিনা সেটা একটু কমেন্ট সেকশনে ইনশিওর করবে প্লিজ। মেসেঞ্জার গ্রুপে ক্লাসটির লিংক দেওয়া হয়েছে কিনা সেটা একটু ইনশিওর করো। তোমরা সবাই ক্লাসে আসলে ক্লাসটি শুরু করব। আর তোমরা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। এবং তোমাদের পড়াশোনার কি অবস্থা, রেজাল্ট পরবর্তীতে তোমাদের পড়াশোনার অবস্থা উন্নতি হয়েছে কিনা অবনতি হয়েছে সেটাও একটু জানাও। এবং রেজাল্ট নিয়ে এখন আর চিন্তা ভাবনা করলে হবে না, রেজাল্ট যা এসেছে সেটাকে মেনে নিয়ে সামনে এখন প্রস্তুতি নিতে হবে। রেজাল্টের চিন্তা একদম টোটালি বাদ দিতে হবে, বাদ দিয়ে এখন থেকেই পুরোপুরি 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, তাহলে সাফল্য আসবে ইনশাল্লাহ। আর ইংরেজি নিয়ে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা একটু জানাতে পারো। ইংরেজির আশা করছি ক্লাসগুলো করলে ইংরেজি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের একটু কমেন্ট দেখতে যাচ্ছে, দেখো এখানে খেয়াল করে দেখো যে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স মানে কি বলতো? কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। শর্তমূলক বাক্য বলতে কি বুঝি ভাইয়া? শর্তমূলক বাক্য বলতে এমন বোঝায় যে, উদাহরণ হিসেবে বলা যায় যে যদি তুমি আসো তাহলে আমি যাব। এখানে শর্ত দেখো, তোমাকে অবশ্যই আগে আসতে হবে, তাইলে আমি যাব, তুমি না আসলে আমি যাব না। যদি তুমি আসো তাহলে আমি যাব। যদি সে আমাকে ভালোবাসে আমিও তাকে ভালোবাসবো। যদি তুমি রোদে অপেক্ষা করো তোমাকে তাপ লাগবে। যদি বৃষ্টি আসে তাহলে স্কুলে যাব না। ভালো করে বোঝার চেষ্টা করো, এগুলা হচ্ছে শর্তমূলক বাক্য। আর মনে রাখবে, এই শর্তমূলক বাক্য অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স অবশ্যই এটি কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা কি বোঝাই? যে শর্তমূলক বাক্য। এখন কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, যে কন্ডিশনাল সেন্টেন্সকে কয় ভাবে ভাগ করা যেতে পারে। দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ। কন্ডিশনাল সেন্টেন্সকে মোট 4 ভাগে ভাগ করা যেতে পারে। কয় ভাগে বলতো? মোট 4 ভাগে। কয় ভাগে ভাগ করা যেতে পারে? 4 ভাগে ভাগ করা যেতে পারে। দেখো, এক নাম্বার হচ্ছে কি? এক নাম্বার হচ্ছে যে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল এক নাম্বার হচ্ছে জিরো কন্ডিশনাল। 2 নাম্বার হচ্ছে যে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল। 3 নাম্বার হচ্ছে যে সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল। এবং 4 নাম্বার প্রকার হচ্ছে থার্ড কন্ডিশনাল। এই
কন্ডিশনালকে মোট এই 4 ভাগে ভাগ করা যেতে পারে। এখানে খেয়াল করে দেখো, তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট করে জানাও যে তোমরা কে কোথায় থেকে যুক্ত হয়েছো। এখানে খেয়াল করে দেখো যে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল, এই দুইটি কন্ডিশনালকে আমরা বলতে পারি যে এই দুটি হচ্ছে রিয়াল কন্ডিশনাল। এই দুইটি হচ্ছে কি বলতো, রিয়াল কন্ডিশনাল। আবার সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল, এই দুইটি কন্ডিশনাল হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। আনরিয়াল কন্ডিশনাল। এখানে খেয়াল করে দেখো কেন 1 নাম্বার এবং 2 নাম্বারকে রিয়াল কন্ডিশনাল বলা হলো সেটা আমরা একটু পরেই জানবো। রিয়াল মানে কি বলতো, রিয়াল মানে বাস্তব, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল এবং জিরো কন্ডিশনাল এই দুইটা হচ্ছে বাস্তবে সম্ভব। আর সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এই দুইটি হচ্ছে আনরিয়াল। কেন আনরিয়াল? এই দুইটি হচ্ছে অবাস্তব। এই দুইটি অবাস্তব কল্পনা বোঝাবে। এই দুইটাতে কি বোঝাবে? অবাস্তব কোন ঘটনাকে বোঝাবে। এখানে দেখো তাহলে কন্ডিশনাল সেন্টেন্সকেও অন্যভাবে আমরা যদি বলি তাহলে দুই ভাবে ভাগ করা যেতে পারে, একটি হচ্ছে রিয়াল কন্ডিশনাল আর একটি হচ্ছে আনরিয়াল কন্ডিশনাল। যদি তোমাদের পরীক্ষায় আসে বা কেউ বলে যে কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, তাহলে বলবে যে কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। কি কি? একটি হচ্ছে জিরো কন্ডিশনাল, একটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল এবং আরেকটি হচ্ছে থার্ড কন্ডিশনাল। আশা করছি এই কন্ডিশনাল সেন্টেন্সের প্রকার নিয়ে আর কোনো সমস্যা তোমাদের মধ্যে নেই। এবার আমরা প্রত্যেকটি প্রকারের আলাদা আলাদা ভাবে বিবরণ জানবো। আমি আশা করব তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই খাতা এবং কলম নিয়ে ক্লাসটি করবে, কেননা এখানে কিছু গুরুত্বপূর্ণ আমি সূত্র লিখে দেব। এই সূত্রগুলো জানলেই কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাই অবশ্যই অবশ্যই খাতা এবং কলম নিয়ে ক্লাসটি করতে পারবে। কে কে খাতা এবং কলম সামনে নিয়ে ক্লাসটি করছো সেটা একটু আমি জানতে চাই। আমি দেখতে চাই তোমরা কে কে খাতা এবং কলম নিয়ে ক্লাসটি করছো। এখানে খেয়াল করে দেখো, প্রথমত আমরা করব হচ্ছে জিরো কন্ডিশনাল। 1 নাম্বার কি করব? 1 নাম্বার করব হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল। এখানে দেখো জিরো কন্ডিশনালে আমরা একটি সূত্র লিখে দিচ্ছি। সূত্রটি তোমরা খাতায় লিখে রাখো যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। এটি একটি বিষয় খেয়াল করবে যে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে যদি তুমি জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই টেন্সের ধারণা থাকতে হবে। টেন্স যদি তুমি না পারো বা টেন্স যদি তুমি না বুঝো তাহলে কন্ডিশনাল সেন্টেন্স তোমার কাছে কঠিন লাগতে পারে। তাই অবশ্যই টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি আশা করব তোমরা সবাই যে টেন্স সম্পর্কে একটু ধারণা নিয়ে নিবে, যাদের ধারণা কম তারা টেন্স সম্পর্কে জেনে নিবে। দেখো এখানে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস একটা কমা থাকবে প্লাস এই পাশে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। এখানে খেয়াল করে দেখো কন্ডিশনাল সেন্টেন্সে 3টি ওয়ার্ড ব্যবহৃত হয় সাধারণত। একটি হচ্ছে ইফ, একটি হচ্ছে হ্যাড এবং একটি হচ্ছে আনলেস। এই 3টি ওয়ার্ড ব্যবহার হতে সাধারণত দেখা যায়। এর মধ্যে ইফ এর ব্যবহার সবচাইতে বেশি। দেখো জিরো কন্ডিশনালের এই স্ট্রাকচার তোমরা অবশ্যই মুখস্থ রাখবে যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস একটি কমা থাকবে, এরপরে হবে কমার পরে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। একটু খেয়াল করে দেখো, একটি এক্সাম্পল আমি দিচ্ছি যে দেখো এক্সাম্পল যে ইফ ইউ স্টে টু লং in the sun your skin
ইওর স্কিন বার্নস। এখানে খেয়াল করে দেখো, আমরা এই সূত্রটির সাথে আমরা মিলিয়ে দেখি। দেখো প্রথমে রয়েছে কি ইফ, তারপর প্রেজেন্ট ইনডেফিনিট ইউ স্টে, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপরে দেখো এই কোমা, এই যে এই কোমা, এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট ইওর স্কিন বার্নস। প্রেজেন্ট ইনডেফিনিট মানে কি, যে স্কিন একটি মানে ভার্বের সাথে ইওর স্কিন এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। তাহলে দেখো ইওর স্কিন এটি হচ্ছে কি, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটি হচ্ছে সাবজেক্ট, যেহেতু এটি সাবজেক্টটা সিঙ্গুলার সেহেতু ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এটি একটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তোমরা এতটুকু মনে রাখবে যে জিরো কন্ডিশনাল বলতে বোঝায় যে দুই পার্শ্বেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। মনে রাখবে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট। এখন আর একটি বিষয়, যে এখানে যদি অপশনে কোনো কারণে প্রেজেন্ট ইনডেফিনিট না থাকে তাহলে সেটি ফিউচার ইনডেফিনিটও হতে পারে। কি হতে পারে বলতো? ফিউচার ইনডেফিনিট হতে পারে যদি প্রেজেন্ট ইনডেফিনিট অপশনে না থাকে। এখানে মনে করো বার্নস নেই, অপশনে রয়েছে যে উইল বার্ন। কি রয়েছে? উইল বার্ন। তাহলে কিন্তু উইল বার্নও রাইট অ্যান্সার হতে পারে। তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না, তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে ক্লাসটি বুঝতে পারছো কিনা। দেখো এটা কি বুঝতে পেরেছো? জিরো কন্ডিশনাল সম্পর্কে তোমরা কি বুঝতে পেরেছো? আমি বলেছি যে জিরো কন্ডিশনাল মানে দুই পার্শ্বেই প্রেজেন্ট ইনডেফিনিট, এই পার্শ্বে প্রেজেন্ট ইনডেফিনিট, ওই পার্শ্বেও প্রেজেন্ট ইনডেফিনিট। এখন এখানে প্রেজেন্ট ইনডেফিনিট না থেকে যদি ফিউচার ইনডেফিনিট থাকে তাহলে ফিউচার ইনডেফিনিট হবে রাইট অ্যান্সার। আশা করছি জিরো কন্ডিশনাল নিয়ে তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। এবার আমরা দেখব যে তোমাদের জন্য আমি একটি কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনের রাইট অ্যান্সার একটু কমেন্ট সেকশনে জানাবে যে ইফ ইট ইজ উইন্টার, if it is winter, it dash cool। এখানে এ নাম্বার অপশনে বলা হলো যে ইট ফিল, নাকি বি নাম্বারে বলা হলো যে ফিলস, সি নাম্বারে বলা হলো যে ফেল্ট, ডি নাম্বারে বলা হলো যে উইল ফিল, ই নাম্বারে বলা হলো যে উড ফিল। এটা রাইট অ্যান্সার কি হবে বলতো? এক নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে জানাও। আমি তোমাদের কমেন্ট দেখতেছি, তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এটা রাইট অ্যান্সার কি হবে। তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাও এটা রাইট অ্যান্সার কি হবে। আমি তোমাদের এখনো কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে খেয়াল করে দেখো যে জিরো কন্ডিশনাল মানে মনে রাখবে যে এক পার্শ্বে প্রেজেন্ট অপর পার্শ্বেও প্রেজেন্ট, শুধু এতটুকু মনে রাখলেই জিরো কন্ডিশনাল সম্পর্কে প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এবার আমরা দেখব যে ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে। এগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখবে। এবার আমরা দেখব যে 2 নাম্বার ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার লিখে নাও।
প্রথমে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট প্লাস এই পাশে হবে একটি কমা থাকবে, কমার পরে এই পাশে হবে যে প্রেজেন্ট ইনডেফিনিট, এই পাশে হবে যে ফিউচার ইনডেফিনিট। এখানে একটি উদাহরণ দেখো, একটি উদাহরণ দিলে যে বিষয়টি বুঝতে পারবে, যে বলা হলো ইফ হি কামস, যদি সে, ইফ হি কামস, তারপর দেখো আই উইল গো। ইফ হি কামস, যদি সে আসে, আই উইল গো, তাহলে আমি যাব। এটা দেখো যে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি কামস এটি কি বলতো, এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এই পাশে যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স রয়েছে, এই পাশে তাহলে দেখো একটি কমা রয়েছে, কমার পরে কি হবে বলতো, ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি, যে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট। এটি কি বলতো, এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট। তাহলে ফার্স্ট কন্ডিশনাল বলতে বোঝায় যে এক পাশে প্রেজেন্ট ইনডেফিনিট, অপর পাশে কি ফিউচার ইনডেফিনিট। আশা করছি এতটুকু তোমরা ক্লিয়ার। এতটুকু কি তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো তাহলে একটি কোশ্চেনের অ্যান্সার দিবে। 2 নাম্বার কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি, যে if he runs fast, he dash win the prize। এটা রাইট অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে জানাবে। যে ইফ হি রানস ফাস্ট, হি এখানে বলা হলো যে উইল, বি নাম্বার বলা হলো যে উড, সি নাম্বার বলা হলো যে ক্যান, ডি নাম্বারে বলা হলো যে কুড। এটা রাইট অ্যান্সার কি হবে? 2 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে তোমরা প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাও। ফার্স্ট কন্ডিশনাল যদি বুঝে থাকো তাহলে 2 নাম্বার অ্যান্সার অবশ্যই তোমরা পারবে, আমি আশা করব। এটা রাইট অ্যান্সার কি হবে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও। এটা রাইট অ্যান্সার কি হবে? এর রাইট অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে জানাও। এটার রাইট অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে জানাও। যদিও তোমাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না এখনো। এখানে খেয়াল করে দেখো যে আমি বলেছি যে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তীতে হয় ফিউচার ইনডেফিনিট। এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনটি বলতো? যে হি রানস, এটি হচ্ছে কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এই পাশে কি হবে? এভাবে তোমাদের কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়ে থাকে। এক পাশে পূর্ণাঙ্গ একটি ক্লজ থাকে এবং অপর পাশে তোমাদের ফিল আপ করতে হয়। দেখো এই পাশে আমরা বুঝতে পারছি যে এটি প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে ওই পাশে কি হবে বলতো? ওই পাশে হবে ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার মানে কি উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এটি দেখো ভার্বের বেস ফর্ম রয়েছে উইল, তাহলে কি বসাতে হবে? উইল প্লাস ভার্বের বেস ফর্ম। এটি তো ফিউচার টেন্স, তাই না? ফিউচার ইনডেফিনিটের স্ট্রাকচার কি উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে দেখো এখানে রাইট অ্যান্সার হবে উইল উইন। কি হবে বলতো? যে উইল উইন। আশা করছি যে ফার্স্ট কন্ডিশনাল নিয়ে তোমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। এবার আমরা দেখব যে এই ফার্স্ট কন্ডিশনাল নিয়ে একটি সমস্যা তোমাদের মধ্যে থাকতে পারে। সেটি হচ্ছে কখনো কখনো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট না থেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে। যদিও এর ব্যবহার খুবই কম, তারপরে তোমাদের জেনে রাখার জন্য এটি বলছি যে কখনো প্রেজেন্ট পারফেক্ট টেন্সও থাকতে পারে। যেমন একটি উদাহরণ দেখো, if the man dash a hard
হি উইল গেট সাকসেস। এখানে খেয়াল করে দেখো, এ নাম্বার অপশনে বলা হলো, এটি 3 নাম্বার কোশ্চেন, এ নাম্বার বলা হলো ইফ দ্য ম্যান ওয়ার্কস, এটি বলা হলো ওয়ার্কড। এটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? 3 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? ইফ দ্য ম্যান ওয়ার্কস নাকি এখানকার কোন অপশনটি রাইট হবে তা একটু আমি জানতে চাচ্ছি। এটা রাইট অ্যান্সার কি হবে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দাও। প্লিজ কমেন্ট সেকশনে জানাও যেটা। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে? এখন নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছিল। তো এখানে খেয়াল করে দেখো, আমি বলে দিই যে এখানে দেখো ইফ দ্য ম্যান ড্যাশ হার্ড, এটি মূলত যে এ পাশে দেখবে যে এক পাশে দেখে আরেক পাশে নির্ণয় করতে হবে। যেহেতু এখানে উইল গেট এটি হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স, সেহেতু আমরা জানি যে এক পাশে ফিউচার ইনডেফিনিট টেন্স হলে অপর পাশে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট কোনটি? যে দ্য ম্যান সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে রাইট অ্যান্সার হবে এ নাম্বার। এখন আমার কথা হচ্ছে, যদি যদি এ নাম্বার অপশনে নেই, মনে করো এ নাম্বার অপশনে নেই, এই 3টি অপশনে রয়েছে, এ নাম্বার অপশনে নেই, এই 3টি অপশনে রয়েছে। এখন এই 3টির মধ্যে কোনটিকে কারেক্ট বলা যেতে পারে, এটি আমার প্রশ্ন। সেটি হচ্ছে, এক্ষেত্রে যদি দেখো ফিউচার ইনডেফিনিট টেন্স রয়েছে, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারো, যদিও এটার ব্যবহার খুব বেশি নয়, তারপরে এটি জেনে রাখা তোমাদের জন্য জরুরি। আশা করছি যে ফার্স্ট কন্ডিশনাল নিয়েও তোমাদের মধ্যে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল শেষ করলাম। যে দেখো, আমরা বলেছিলাম যে ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনাল, এই দুইটি কন্ডিশনাল হচ্ছে রিয়েল কন্ডিশনাল, অর্থাৎ বাস্তব। দেখো যে ইফ দ্য ম্যান ওয়ার্কস হার্ড, যদি কোনো মানুষ কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হবে, এটি কিন্তু চিরসত্য কথা এবং এটি বাস্তব কথা। কোনো মানুষ কঠোর পরিশ্রম করলে সে কিন্তু সফল হবে। তুমি যদি কঠোর পরিশ্রম করতে পারো এই পড়ালেখার ক্ষেত্রে, তাহলে তুমি কিন্তু সফল হবে, এটি কিন্তু বাস্তব কথা। এই জন্য বলা যায় যে জিরো কন্ডিশনাল এবং ফার্স্ট কন্ডিশনাল এই দুইটাকে বলা হয় রিয়েল কন্ডিশনাল। এবার আমরা দেখব যে সেকেন্ড কন্ডিশনাল, একটি খুবই গুরুত্বপূর্ণ কন্ডিশনালের প্রকার, সেকেন্ড কন্ডিশনাল। এখানে দেখো যে 3 নাম্বার আমরা দেখব কি বলতো, সেকেন্ড কন্ডিশনাল। দেখো সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা তোমরা লিখে নাও, যে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট প্লাস একটি কমা থাকবে, এরপরে কি বলতো, এরপরে কমার পরে ওইদিকে থাকবে যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট, উড কুড মাইট এর যে কোনো একটি থাকবে, প্লাস এর পরবর্তীতে হবে ভার্বের বেস ফর্ম। এখানে খেয়াল করে দেখো একটি উদাহরণ দেখো, যে বলা হলো ইফ আই নিউ, if you wanted help I would help you। এখানে খেয়াল করে দেখো, আমরা এই স্ট্রাকচারের সাথে এক্সাম্পলটি মিলিয়ে দেখি যে if প্লাস পাস্ট ইনডেফিনিট। দেখো if প্লাস পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট মানে কি, যে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম V2। দেখো ওয়ান্টেড হচ্ছে V2। দেখো ইফ ইউ ওয়ান্টেড হেল্প, যদি তুমি এই হেল্প চাইতে, সাহায্য চাইতে, আই উড হেল্প ইউ, আমি সাহায্য করতাম, সাবজেক্ট এরপরে কি উড কুড মাইটের যে কোনো একটি বসে, এখানে উড নিলাম, প্লাস কি ভার্বের বেস ফর্ম, এই হেল্পের বেস ফর্ম হচ্ছে কি হেল্প, আই উড হেল্প ইউ। এটি হচ্ছে কি যে এক পাশে পাস্ট ইনডেফিনিট, অপর পাশে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এভাবে তোমরা এই সূত্রগুলো মুখস্থ করে রাখবে। এই সূত্রগুলো জানলে কন্ডিশনাল সেন্টেন্স সহজে তোমরা সলিউশন করতে পারবে। এখানে খেয়াল করে দেখো যে ইফ ইউ ওয়ান্টেড হেল্প, এটি এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট রয়েছে, সেহেতু এর পাশে দেখো যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস
ভার্বের বেস ফর্ম। এটি অনেকটি গণিতের সূত্রের মতো, খালি সূত্র বসাই দিলে কন্ডিশনাল সেন্টেন্স সলভ করা যায় খুব সহজে। এবার আমরা বলেছিলাম না যে সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল এই দুটি হচ্ছে আনরিয়াল অর্থাৎ অবাস্তব। কেন অবাস্তব? এখানে দেখো যে এখানে বলা হয়েছে যদি তুমি সাহায্য চাইতে তাহলে আমি সাহায্য করতাম। এটি কি এখন কোনোভাবে সম্ভব বা কোনোভাবে এটি সম্ভব নয়। যদি তুমি সাহায্য চাইতে, এটি তো অতীতের ঘটনা, অতীত এখন তো এটি ফিরে আসবে না। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যদি তুমি সাহায্য চাইতে তাহলে সাহায্য করতাম, এটি অনেক আগের ঘটনা, সেহেতু এটি এখন যেহেতু এটি ফিরে আনা সম্ভব নয়, সেহেতু এটি অবাস্তব, সেহেতু এটিকে বলা যায় যে আনরিয়াল কন্ডিশনাল। এবার আমরা দেখব যে ইফের এটা রাইট অ্যান্সার। তোমরা আরেকটি তোমাদের কোশ্চেন দিচ্ছি, এই কোশ্চেনের রাইট অ্যান্সার তোমরা করবে যে if I knew the answer I dash tell you। এখানে বলা হলো এ নম্বরে যে উইল, বি নম্বরে উড, সি নম্বরে বললাম যে সি নাম্বার বলা হলো মনে করো ক্যান, ডি নাম্বারে বলা হলো যে মাস্ট। এটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? 4 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? ইফ আই নিউ দ্য অ্যান্সার আই ড্যাশ টেল ইউ। এর রাইট অ্যান্সার কি হবে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যদিও আমি তোমাদের কমেন্ট আজকে দেখতে পাচ্ছি না, একটু কমেন্ট সেকশনে সমস্যা হয়েছে, এই জন্য কমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে রাইসা জান্নাত রুনা বলেছে বি হবে। তোমরা এখন সবাই কমেন্ট করে জানাও যে এটা রাইট অ্যান্সার কি হবে। তোমরা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই ক্লাসে রেসপন্স করবে। রাইসা জান্নাত বলেছে বি হবে। এখানে দেখো যদি তুমি সেকেন্ড কন্ডিশনাল বুঝে থাকো বা সেকেন্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা তুমি বুঝে থাকো তাহলে 4 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার খুব সহজেই তুমি করতে পারবে। দেখো এখানে বলা হয়েছে যদি পাস্ট ইনডেফিনিট থাকে, এখানে দেখো তো কি আছে, এক পার্শ্বে দেখে আরেক পার্শ্বে উত্তর করতে হবে। দেখো এক পার্শ্বে এখানে দেখে বুঝতেছি এটি কি বলতো, ইফ আই নিউ মানে কি, এটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। কি টেন্স বলতো? পাস্ট ইনডেফিনিট। আর যদি এক পার্শ্বে তুমি কখনো যদি দেখো পাস্ট ইনডেফিনিট রয়েছে তাহলে নিঃসন্দেহে অপর পার্শ্বে কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে দেখো যেহেতু আমরা এক পাশে পাস্ট ইনডেফিনিট পেয়েছি, অন্য পাশে হবে সাবজেক্ট আই প্লাস উড কুড মাইট প্লাস এখানে দেখো ভার্বের বেস ফর্ম। এখন দেখো উড কুড মাইট এর মধ্যে কোনটা এখানে রয়েছে? এখানে রয়েছে উড, সুতরাং রাইট অ্যান্সার হবে উড। রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে বি নাম্বার। তোমরা যারা বি নাম্বার রাইট অ্যান্সার করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা দেখব যে সেকেন্ড কন্ডিশনালের আরো একটি রুলস রয়েছে, সেই রুলসটা আমরা দেখব। এবার দেখো যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস এখানে বি ভার্ব হিসেবে সর্বদাই অয়ার বসে। ইফ প্লাস সাবজেক্ট প্লাস অয়ার প্লাস এখানে একটি কমা বসবে, মানে এরপরে কিছু একটা থাকবে, প্লাস এরপরে একটি কমা বসবে, প্লাস এই পাশে ওই আগের নিয়মই যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস কি বলতো, ভার্বের বেস ফর্ম। এখানে দেখো একটি উদাহরণ দিই যে if I were a bird, যদি আমি পাখি হতাম, I would fly in the sky। এখানে খেয়াল করে দেখো যে if I were a bird, যদি আমি পাখি হতাম, দেখো if প্লাস সাবজেক্ট I, এরপরে were, এরপরে কিছু একটা বসবে, এরপরে I would সাবজেক্ট I, এরপরে দেখো would could might এর যে কোনো একটি would, এরপরে দেখো ভার্বের বেস ফর্ম, তারপরে অন্য কিছু। দেখো এখানে এক পাশে যেহেতু were রয়েছে, অন্য পাশে সাবজেক্ট প্লাস would could might প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। তোমরা একটি কথা সর্বদাই মনে রাখবে যে
এখানে বিভার হিসেবে সর্বদাই ওয়ার বসে। তোমাদের কনফিউশন করার জন্য অনেক সময় দিয়ে দিতে পারে যে ওয়াজ দিতে পারে, কিন্তু ওয়াজ হবে না এক্ষেত্রে। কল্পনা, যে এটি দেখো কল্পনা বোঝাচ্ছে, যদি আমি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতাম, এটি হচ্ছে একটি অবাস্তব কল্পনা। আর অবাস্তব কল্পনার ক্ষেত্রে সর্বদা কি ব্যবহৃত হয়? সর্বদা অয়ার ব্যবহৃত হয়। আশা করছি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এই অয়ার থেকে কিন্তু তোমাদের অনেক সময় প্রশ্ন এসে থাকে। এখানে দেখো, এখানে আমি তোমাদের কাছে একটি প্রশ্ন দিচ্ছি, যে প্রশ্নের রাইট অ্যান্সার তোমরা কে কে দিতে পারো সেটা আমি দেখতে চাই। if I dash you, I dash do the real task। এখানে এ নাম্বার বলা হলো যে ওয়াজ, বি নাম্বারে বলা হলো যে উড, বি নাম্বার অপশনে বলা হলো যে অয়ার উড, সি নাম্বারে বলা হলো যে অয়ার উইল, ডি নাম্বারে বলা হলো যে ওয়াজ উইল। এটা রাইট অ্যান্সার কি হবে বলো তো? 5 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে? তোমরা এই স্ট্রাকচারের সাহায্য নিয়ে বা এই সূত্রের সাহায্য নিয়ে 5 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার একটু কমেন্ট সেকশনে জানাতে পারো। যদি তোমরা এই সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে বুঝে থাকো তাহলে আমি আশা করব তোমরা 5 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার করতে পারবে। 5 নাম্বার কোশ্চেনের রাইট অ্যান্সার কি বলতো? শহীদা খান বর্ষা বলেছে বি, রাইসা জান্নাত রোনা বলেছে বি। তোমরা, আমি চাইবো তোমরা যারা ক্লাস করছো তারা সবাই একদম সবাই ক্লাসটি রেসপন্স করবে এবং তোমরা অবশ্যই ক্লাসটি শেয়ার করে দিবে। ক্লাস এখনো শেয়ার করনি কে কে আমি দেখতে চাই। ক্লাসটি এখনো শেয়ার করনি এবং তোমার ফ্রেন্ডদের মেনশন করনি, এই দুই ধরনের স্টুডেন্টকে আমি দেখতে চাই যে তোমরা কারা এখনো তোমাদের ফ্রেন্ডদের মেনশন করনি এবং ক্লাসটি শেয়ার করনি। শহীদা বলেছে যে ওয়ার এবং উড। এখানে খেয়াল করে দেখো যে এখানে যদি আমি বলেছি যে কন্ডিশনাল সেন্টেন্সে বিভার হিসেবে সর্বদাই ওয়ার বসে, এখানে ওয়ার উড, ওয়াজ হবে না। এখানে উড থাকা সত্ত্বেও যেহেতু এখানে ওয়াজ রয়েছে সেহেতু এটি ভুল। এখানে দেখো উইল হবে না, আমাদের সূত্র কি? এক পাশে ওয়ার থাকবে, অপর পাশে উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখো ভার্বের বেস ফর্ম এটি ওয়ার প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সুতরাং এটি হচ্ছে রাইট অ্যান্সার। ওয়াজ থাকার কারণে এটি হবে না, উইল তো হবে না। সুতরাং রাইট অ্যান্সার হচ্ছে 5 এর বি। আশা করছি তোমরা এতটুকু ক্লিয়ার। সেকেন্ড কন্ডিশনাল সম্পর্কে তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো এবং সেকেন্ড কন্ডিশনাল তোমরা বুঝতে পেরেছো কিনা সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এবার আমরা দেখব যে থার্ড কন্ডিশনাল সম্পর্কে। দেখব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। থার্ড কন্ডিশনাল হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ। থার্ড কন্ডিশনাল একটু ভালো করে বুঝবে, এখান থেকে কিন্তু তোমাদের নার্সিং অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসতে পারে। সুতরাং এই টপিককে অবহেলা না করে অবশ্যই বোঝার চেষ্টা করো। তোমরা অনেকেই অযোধ্যায় এগুলা টপিকস দেখে ভয় পাও, মনে করো না জানি কন্ডিশনাল সেন্টেন্স মানে কি না কি। তোমরা এমনটি অনেকে মনোভাব পোষণ করো যে অনেক কঠিন টপিক, আসলে কঠিন টপিক না। যদি কৌশলে বুঝে পড়ো তাহলে অবশ্যই এটি সহজ হবে। এখন দেখো আমরা থার্ড কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা স্ট্রাকচারটি লিখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার কি বলতো? ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস একটি কমা থাকবে, প্লাস এই পাশে হবে যে সাবজেক্ট, এর পাশে কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট। এরপরে খেয়াল করে দেখো, এরপরে একটি হ্যাভ বসবে, এরপরে বসবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। এখানে খেয়াল করে দেখো একটি एग्जांपल দেখো। if he had
if he had tried to leave the country, if he had tried to leave the country, I would have informed police, informed the police in the of the matter. এখানে খেয়াল করে দেখো, এবার আমরা সূত্রের সাথে মিলিয়ে দেখি যেটা আসলে ঠিক আছে কিনা। দেখো if প্লাস পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার কি, যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। এটা যদি এক পাশে থাকে তাহলে অপর পাশে কি হবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট এর যে কোনো একটি উডের ব্যবহার সবচাইতে বেশি হয়। এরপরে কি হবে, একটি হ্যাভ হবে, এরপরে V3 হবে, যে উড হ্যাভ দেখো ইনফর্ম V3। তাহলে দেখো যে এই স্ট্রাকচারের সাথে এটি এক্সাম্পলের মিলে গেল। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে থার্ড কন্ডিশনাল নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি বুঝে না থাকো তোমরা যারা বুঝতে পারোনি তাদের সুবিধার্থে আমি আরো একবার বলছি। এখানে খেয়াল করে দেখো, থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, এক পাশে পাস্ট পারফেক্ট টেন্স থাকবে, অপর পাশে তোমাকে বসাতে হবে যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট এর যে কোনো একটি প্লাস হ্যাভ প্লাস V3। যদি এই সূত্রটি বুঝে থাকো তাহলে খুব সহজেই তোমরা এক্সাম্পলটি বুঝতে পারবে। দেখো এখানে ইফ রয়েছে, এখানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে, এরপরে দেখো যদি পাস্ট পারফেক্ট কোথাও দেখো অর্থাৎ হ্যাড প্লাস V3 যদি কোথাও দেখো তাহলে নিঃসন্দেহে পরবর্তীতে কি বসবে, সাবজেক্ট প্লাস উড কুড মাইট, এরপরে একটি হ্যাভ, এরপরে V3। এই যে উড কুড মাইট, এরপরে একটি হ্যাভ, এরপরে V3। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখান থেকে আরো একভাবে কোশ্চিন এসে থাকে, তোমরা এটিও ভালোভাবে খেয়াল করো। এটিও কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। তুমি যদি ভার্সিটিতে অ্যাডমিশন দাও তাহলে এই রুলস গুরুত্বপূর্ণ, তুমি যদি নার্সিং অ্যাডমিশন দাও তাহলে এই রুলস গুরুত্বপূর্ণ। এই রুলস থেকে অনেক জায়গায় প্রশ্ন এসে থাকে। রুলসটি হচ্ছে যে প্রথমে হ্যাড বসতে পারে। আমরা তো জানি যে কন্ডিশনাল সেন্টেন্স মানে ইফ দিয়ে বসে, কিন্তু এখানে বলেছিলাম দেখো হ্যাড দিয়েও শুরু হতে পারে। তার প্রমাণ হচ্ছে থার্ড কন্ডিশনালের সেকেন্ড রুলস। এখানে দেখো যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস একটি কমা, এরপরে যা আছে তাই, যে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস কি বলতো হ্যাভ প্লাস কি V3। এতটুকু উপরের মতোই। এখানে শুধু পার্থক্য দেখো, এক্সাম্পল দিলে, এই এক্সাম্পল আমি নিচে দিচ্ছি তাহলে তোমরা ক্লিয়ার হবে বিষয়টি। দেখো হ্যাড এরপরে সাবজেক্ট বসা, এ হ্যাড শুধু এখানে চলে এসেছে, সামনে চলে এসেছে, হ্যাড প্লাস হি প্লাস কি V3। হ্যাড হি ট্রাইড, এরপরে যা আছে তাই, টু লিভ দ্য কান্ট্রি, এরপরে যা আছে তাই, যে আই উড হ্যাভ ইনফর্মড দ্য পুলিশ ইন দ্য ম্যাটার। তাহলে এদিকে দেখো আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে কখনো হ্যাড দিয়ে শুরু হলে, যদি কখনো হ্যাড দিয়ে শুরু হয় তাহলে এরপরে সাবজেক্ট বসবে, এরপরে V3 বসবে। সুতরাং দেখো এই হ্যাড শুধু ইফ এর যা পজিশনে বসেছে আর কিছুই না, এই ইফ উঠে যায়, শুধু হ্যাডটা ইফ এর জায়গায় বসেছে, শুধু এতটুকুই পার্থক্য। আশা করছি তোমরা থার্ড কন্ডিশনালের এই দুইটি রুলস বুঝতে পেরেছো। তোমরা থার্ড কন্ডিশনালের এই দুইটি রুলস বুঝতে পেরেছো কিনা, এই দুইটা রুলস তোমরা ক্লিয়ার হয়েছো কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, সেটা আমি দেখতে চাই। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে তোমাদের জন্য আমি কয়েকটি প্রশ্ন দিচ্ছি এখান থেকে গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলোর অবশ্যই অ্যান্সার করবে। আর অবশ্যই খাতায় এগুলা নোট করে রাখবে। এগুলা নোট করে যদি তুমি রাখো তাহলে খুব সহজেই কন্ডিশনাল সেন্টেন্সের শত প্রশ্ন তুমি খুব সহজেই সলভ করতে পারবে। এখানে দেখো, খেয়াল করে দেখো যে এটা ক্লিয়ার কিনা বলো তো, একটু কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কমেন্ট দেখতে চাই আমি, এটা ক্লিয়ার কিনা।
5 নাম্বার কোশ্চেন যে if I had known Rifat was coming একটি ক্লজ দেওয়া রয়েছে, এরপরে এই পাশে কি হবে সেটা জানতে চাওয়া হয়েছে। এখানে এ নাম্বার অপশন হচ্ছে যে I would go the station। বি নাম্বারে বলা হলো যে I would have gone the station। সি নাম্বারে বলা হলো যে I will go the station। এখানে হবে I would go to the station, gone to the station, I will go to the station। এবং 4 নাম্বার অপশনে দিলাম যে I would to the station। এটা রাইট অ্যান্সার কি হবে তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কমেন্ট আমি দেখবো এখন যেটা রাইট অ্যান্সার কি হবে। যদি থার্ড কন্ডিশনাল তোমরা বুঝে থাকো তাহলে আমি অবশ্যই চাইবো এটা রাইট অ্যান্সার তোমরা সবাই পারবে। এটা রাইট অ্যান্সার কি হবে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানাও। রাইসা বলেছে যে বি, শহীদা বলেছে বি। তোমরা মাত্র 2 জন কমেন্ট করছো, আমি আর কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। এটা অবশ্যই খুবই দুঃখজনক যে তোমরা ক্লাসে রেসপন্স করো না। যদি ক্লাসে রেসপন্স না করো তাহলে ক্লাস নেওয়া কিন্তু আমার জন্য খুব কঠিন হয়ে যাবে, এবং তোমাদের উপস্থিতিও খুব একটা বেশি নয়। তোমাদের উপস্থিতি যদি বেশি থাকে তাহলে ক্লাস নিতে ভালো লাগে, যদি উপস্থিতি কম থাকে তাহলে ক্লাস নিতে ভালো লাগে না। তো এর পেছনে তোমরাই দায়ী, তোমরা তোমাদের ফ্রেন্ডদের মেনশন করো না এবং তোমরা ক্লাসটি শেয়ার করে দাও না। তোমরা যদি চাও যে ইংরেজি ক্লাস আরো হোক তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করে দিবে। এখানে দেখো যেহেতু এ পাশে কোন টেন্স রয়েছে বলতো, এ পাশে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স। কিভাবে বুঝলাম পাস্ট পারফেক্ট, যে হ্যাড প্লাস V3 নো থেকে নন। হ্যাড প্লাস V3 যদি এক পাশে পাস্ট পারফেক্ট থাকে তাহলে অপর পাশে কি হবে যে উড, দেখো সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস V3, তাহলে এটি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এটি রাইট অ্যান্সার হবে না, কেননা উড এরপরে গো রয়েছে, হ্যাভ প্লাস V3 ফর্ম নেই, এই জন্য এটি হবে না। বি নাম্বার হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস গম। তোমরা যারা এই রুলসটা মানে এই সূত্রটা ভালো করে বুঝেছো তারা এটা রাইট অ্যান্সার বুঝতে পেরেছো। এটা দেখো আই উইল গো, উইল তো হবে না, এখানে উড, এরপরে দেখো হ্যাভ গান নাই, সেজন্য এটাও হবে না, এটা হবে না। রাইট অ্যান্সার হবে বি নাম্বার অ্যান্সার। তোমরা এটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে তোমাদের জন্য আজকের একটি লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি, দেখি এটা তোমরা কয়জনে করতে পারো। এখানে বলা হলো যে had I been rich I dash her। এ নাম্বারে বলা হলো would have helped। বি নাম্বারে বলা হলো যে would helped। সি নাম্বারে বলা হলো যে will help। ডি নাম্বারে বলা হলো যে will helped। এটা রাইট অ্যান্সার কি হবে বলতো? আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, এটি রাইট অ্যান্সার কি হবে? এই কোশ্চেনের রাইট অ্যান্সার তোমরা কারা সঠিক দিতে পারছো, যারা সঠিক অ্যান্সার দিতে পারবে আমি মনে করব তোমরাই ক্লাসটি বুঝতে পেরেছো। দেখি তোমরা কে কে ক্লাসটি বুঝতে পেরেছো। রাইসা জান্নাত বলেছে ক্লিয়ার। এটা রাইট অ্যান্সার কি হবে বলতো? হ্যাড আই বিন রিচ আই ড্যাশ হার।
তোমাদের ইংরেজি নিয়ে কোনো সমস্যা আছে কিনা, বা ইংরেজি নিয়ে কোনো প্রবলেম ফেস করো কিনা, বা ইংরেজি তোমাদের কাছে খুব কঠিন লাগে কিনা, আমি এটাও জানতে চাই। যদি এমনটি হয় তাহলে ক্লাসগুলো নিয়মিত করো, তাহলে ইংরেজিতে কোনো ভয় ভীতি থাকবে না। এখানে খেয়াল করে দেখো, তোমরা অনেকে রাইট অ্যান্সার দিয়েছো। এখানে দেখো হ্যাড প্লাস, মানে থার্ড কন্ডিশনালের সেকেন্ড রুলস এটি, যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস কি ভার্বের V3, বিন কিন্তু বি এর বি থেকে বিন হয়েছে, এটা দেখে ভয় পেও না, যে বি ভার্বের বি এর V3 হচ্ছে বিন। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 এমন হলে এই পাশে হবে কি উড হ্যাভ বা কুড হ্যাভ বা মাইট হ্যাভ প্লাস হেল্প V3। এখানে দেখো উড হ্যাভ, উড কুড মাইট এর উড প্লাস হ্যাভ প্লাস V3। ওই তোমরা যারা খাতায় লিখে রেখেছো দেখো উপরে লেখা আছে যে ওই সূত্র অনুযায়ী উড হ্যাভ প্লাস V3। আশা করছি যে এটি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কন্ডিশনাল সেন্টেন্স বুঝতে পেরেছো কিনা, বা এর পূর্বে কোনো সময় এত সহজে কন্ডিশনাল সেন্টেন্স সলভ করা যায় এমনটা জেনেছো কিনা সেটা আমি একটু জানতে চাই, যে এর পূর্বে কখনো কোনো কারো কাছে এভাবে তোমরা শিখতে পেরেছো কিনা। খুব সহজেই এখন তোমাদের কাজ কি জানো, তোমাদের কাজ হচ্ছে যে যে কয়েকটি সূত্র লিখে দিলাম এই কয়েকটি সূত্র একটি পেজে লিখে রাখবে, এবং যদি সম্ভব হয় তাহলে একটি রুলসের নিচে একটি এক্সাম্পল দিয়ে লিখে রাখবে, তাহলে আজীবনেও কন্ডিশনাল সেন্টেন্স ভুলবে না। আজকের ক্লাস তোমাদের সাথে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে।